আজকের আলোচনা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই বিখ্যাত চরিত্র কমলাকান্ত চক্রবর্তীকে নিয়ে। হ্যাঁ, কমলাকান্ত। আমাদের হাতে আছে তার লেখা একটা চিঠি, মানে যেটা কমলাকান্তের বিদায় নামে আমরা চিনি। ঠিক। এই চিঠিতে কমলাকান্ত সোজাসাপটা সম্পাদককে জানাচ্ছেন যে তিনি আর লিখবেন না। হ্যাঁ, এই চিঠিটা এটা শুধু লেখা থেকে বিদায় নয়, এর ভেতরে অনেক স্তর আছে, অনেক বেদনা, ক্ষোভ, স্মৃতি আর কি। হুম। আমরা এখানে চেষ্টা করব কমলাকান্তের এই সিদ্ধান্তের পেছনের কারণগুলো একটু খতিয়ে দেখতে, তার ভাষা, তার লেখার ধরন, ওই দার্শনিক প্রশ্নগুলো, সেগুলোর মধ্য দিয়ে তার ভেতরের অবস্থাটা বোঝার। ঠিক, আমাদের উদ্দেশ্যও সেটাই। এই লেখার গভীরে গিয়ে দেখা কমলাকান্তের মনের ভেতরের তোলপাটটা ঠিক কোথায়, কেন তিনি এরকম একটা সিদ্ধান্তে এলেন। চলুন শুরু করি একদম প্রথম থেকেই। হ্যাঁ, শুরু করা যাক। একেবারে প্রথমেই তো উনি বলছেন, বিদায় হইলাম আর লিখিব না। কারণটাও বলছেন বেশ অদ্ভুত, কারোর সাথেই নাকি তার আর বনছে না। হ্যাঁ, এলিয়েনেশন যাকে বলে। আচ্ছা। কমলাকান্ত ফিল করছেন যে তার ভেতরের জগৎ, তার ভাবনা, তার অনুভূতি, এগুলোর সাথে বাইরের পৃথিবীর আর কোনো মিল নেই। হুম। তিনি যেন একটা অন্য সুর গাইছেন, কিন্তু এই পৃথিবীর কোলাহলে সেটা কেউ শুনছে না বা হয়তো বুঝতেও চাইছে না। মানে তার মনে হচ্ছে তার কথা শোনার মতো লোক নেই। অনেকটা তাই। চারপাশের মানুষজন যেন বিষয়বুদ্ধি, টাকা পয়সা এইসবেই মগ্ন। কমলাকান্তের কথার যে গভীরতা, যে রস, সেটা গ্রহণ করার মতো মানসিকতা বা সময় কোনোটাই যেন কারণ নেই। হুম। এই সংযোগহীনতা থেকেই তিনি সরে যেতে চাইছেন। আচ্ছা, মানে যেখানে কথা পৌঁছই না সেখানে আর কথা বলে কি লাভ, এই রকম একটা ভাবনা। ঠিক ধরেছেন, অনেকটা সেরকমই। আর এই ভাবনাটাই কি তাকে ঠেলে দিচ্ছে নিজের লেখার ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলতে? হ্যাঁ, ওই বাঁশির উপমাটা তো সেদিকে ইঙ্গিত করে, তাই না? একদম। তিনি নিজেকে বা তার লেখাকে একটা বাঁশির সাথে তুলনা করছেন। বলছেন সেটা নাকি বেসুরে বাজছে বা ফেটে গেছে। কোট করছেন, বেসুরে কি এ বাঁশি বাজে, বাঁশি ফাটিয়াছে। এটা সাংঘাতিক একটা উপমা। খুব শক্তিশালী উপমা। বাঁশিটা এখানে তার নিজের কণ্ঠস্বর, তার ভেতরের সৃষ্টিশীল সত্তা, তার প্রকাশের মাধ্যম। হুম। যখন বলছেন বাঁশি ফেটে গেছে, তার মানে উনি বলতে চাইছেন তার ভেতরে সেই প্রাণটাই হারিয়ে গেছে। লেখার মধ্যে যে আবেগটা ছিল, যে জীবন ছিল, সেটাই যেন শুকিয়ে গেছে। তাই প্রশ্ন করছেন, আমার সে স্বর নাই আর, বাজাইব কি? হ্যাঁ, এটা শুধু লেখার ক্ষমতা হারানো নয়, এটা যেন জীবনের আনন্দটাই হারিয়ে ফেলার কষ্ট। এই বিষয়টা উনি আরও খুলে বলছেন পরে। বলছেন, এখন সে বয়স, সে রস নাই। ঠিক, আর সে বসন্ত নাই। যৌবনের সেই উদ্যম, সেই সজীবতা, সেগুলো নেই। আর উপমাটাও কি দারুণ! বসন্ত শেষে কোকিলের গলা যেমন ভেঙে যায়, তার ডাক যেমন আর মিষ্টি লাগে না। তার নিজের অবস্থাও যেন ঠিক সেরকম। এই উপলব্ধিটা খুব করুণ, খুব বিষণ্ণ। মানে তিনি বলতে চাইছেন, তার সৃষ্টিশীলতার বসন্তকাল শেষ। হ্যাঁ, এখন যা আছে তা হলো ভাঙা গলার স্বর, যা দিয়ে আর কাউকে আনন্দ দেওয়া যাবে না। তাই এই ভাঙা বাঁশি বাজিয়ে আর লাভ কি? এটা একরকম নিজের ক্ষয়কে স্বীকার করে নেওয়া। আর এই জায়গা থেকেই কি উনি অতীতের দিকে তাকাচ্ছেন, ওই স্মৃতিচারণ? হ্যাঁ, ঠিক তাই। এই লেখার ক্ষমতা হারানোর অনুভূতির সাথেই যেন মিলেমিশে আছে তার অতীতচারিতা। পুরনো দিনের সঙ্গীতের কথা বলছেন নসীবাবু, প্রসন্ন গোয়ালিনী, এমনকি তার পোষা গরু মঙ্গলা কথাও। হুম। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, বলছেন আগে একা থেকেও তিনি সহস্রের সমান ছিলেন। একায় ১,০০০। হ্যাঁ। কিন্তু এখনকার একাকিত্ব তাকে যেন অর্ধেক করে দিয়েছে, একায় আধখানা। এই যে স্মৃতিচারণ, এর মানেটা কি? কেন এই পুরনো দিনের কথা? এই স্মৃতিগুলো আসলে তার বর্তমানের শূন্যতাকেই আরও স্পষ্ট করে তুলছে। অতীতের সঙ্গ, উষ্ণতা, নিজের ভেতরে সেই ভরপুর ভাব, এই সব কিছুর অভাব তিনি এখন তীব্রভাবে অনুভব করছেন। মানে অতীতটা ছিল একটা ভালো সময়। আর এই কষ্ট থেকেই কি তার ভেতরের ওই অদ্ভুত দ্বন্দ্বটা আসছে? কোন দ্বন্দ্বটার কথা বলছেন? ওই যে একদিকে নিজেকে বলছেন অন্তরে অন্তরের সন্ন্যাসী, যেন কোনো কিছুতে আর আসক্তি নেই। হ্যাঁ। কিন্তু পরক্ষণে আমরা দেখছি সামান্য জিনিসের জন্য তার কি গভীর মায়া। মরে যাওয়া পোষা পাখির জন্য কাঁদছেন, শুকিয়ে যাওয়া ফুলের জন্য মন খারাপ করছেন, এমনকি ক্ষণিকের জলমিম্রের জন্য মায়া হচ্ছে। ঠিক। এই বৈপরীত্যটা খুব ভাবায় কিন্তু। উনি নিজেই তো প্রশ্ন করছেন, এত বন্ধন কেন? এটাই তো কমলাকান্তের, বা হয়তো বলা ভালো, মানুষের মনের একটা চিরকালীন টানাপোড়েন। হুম,
তত্ত্বের দিক থেকে, জ্ঞানের দিক থেকে তিনি হয়তো নিরাসক্ত, সন্ন্যাসী হতে চান। কিন্তু মনে মনে আবেগের জায়গায় তিনি এই পৃথিবীর মায়ায় আষ্টপৃষ্ঠে বাঁধা। আচ্ছা, তা ওই প্রশ্নটা, এত বন্ধন কেন? এটা তো আসলে আমাদের সবারই প্রশ্ন। একদিকে মুক্তির ইচ্ছে আর অন্যদিকে স্মৃতির বাঁধন, সম্পর্কের টান, এই দুইয়ের মধ্যে দুলতে থাকা। উনি বুঝতে পারছেন না শরীর যখন নষ্ট হয়ে যায় তখন মনের এই বাঁধনগুলো কেন এত টিকে থাকে। হ্যাঁ, ওই লাইনটা তো অসাধারণ। এ দেহ পচিয়া উঠিল, ছাই ভস্ম, মনের বাঁধনগুলো পচে না কেন? শরীর পচে যায়, কিন্তু মনের বাঁধন পচে না। এই মায়া, এই স্মৃতি, এগুলোই তার কাছে এখন সবচেয়ে বড় যন্ত্রণা। আর এই যন্ত্রণা বোঝাতে উনি একের পর এক রূপক ব্যবহার করছেন। হ্যাঁ, অনেকগুলো উদাহরণ দিয়েছেন। বলছেন, ঘর পুড়ে ছাই হয়ে গেলেও আগুন কেন নেভে না, পুকুর শুকিয়ে গেলেও পাঁক থেকে আর পদ্ম ফোটে না কেন, অর্থাৎ উৎসটা শেষ হয়ে যাওয়ার পরেও তার রেশ কেন থেকে যায়? ঝড় থেমে যাওয়ার পরেও সাগরে তুফান কেন থাকে, ফুল শুকিয়ে যাওয়ার পরেও গন্ধ কেন ছড়ায়। এই সবগুলোই আসলে একই কথা বলছে। মূল জিনিসটা চলে যাওয়ার পরেও তার স্মৃতি, তার প্রভাব, তার কষ্টটা কিভাবে থেকে যায়। এই যেমন সুখ চলে গেছে কিন্তু আশা বা স্মৃতি কেন যায় না, ঠিক, সুখ গিয়েছে, আশা কেন, স্মৃতি কেন? ভালোবাসা ফুরিয়ে গেছে কিন্তু যত্ন কেন থাকে, ভালোবাসা গিয়েছে যত্ন কেন। এই যে থেকে যাওয়া, টিকে থাকা, এগুলোই তার কাছে অর্থহীন লাগছে, কষ্টকর লাগছে। আর এই কষ্ট থেকেই উনি আরও মৌলিক কিছু প্রশ্ন তুলছেন, একেবারে অস্তিত্ব নিয়ে প্রশ্ন। হ্যাঁ, জীবনের অর্থ নিয়ে প্রশ্ন। বলছেন, জীবন কেন, এই বেঁচে থাকার মানে কি, আশা কেন, স্মৃতি কেন, এগুলোর দরকারটা কি। এমনকি নিজের যেটুকু জাগতিক প্রয়োজন, যেমন আফিমের নেশা। হ্যাঁ, সেটাও তো বলছেন। কমলাকান্ত গিয়েছে, এখন আবার তার আফিংয়ের বরাদ্দ কেন। এটা একই সঙ্গে করুণ আর গভীর। ঠিক, মানে যখন ভেতরের সেই মূল চালিকা শক্তিটাই নেই, সেই আনন্দ, সেই সৃষ্টিশীল মানুষটাই মরে গেছে, তখন বাইরের এই খোলসটার জন্য এই আয়োজনগুলোর কি মানে। একদম। তার ভেতরের সেই রসিক, সৃষ্টিশীল কমলাকান্ত যখন বিগত, তখন তার জন্য আফিমের মতো জিনিসের আর কি দরকার? আফিম হয়তো একসময় তার ভাবনার জগৎকে উস্কে দিত, কিন্তু সেই ভাবনাই যখন নেই, তখন আর ইন্ধন দিয়ে কি হবে? উনি তো বলছেন, প্রাণ চলে গেলে পিণ্ডদানের মতোই এটা অর্থহীন। হ্যাঁ, প্রাণ গিয়েছে, পিণ্ডদান কেন? তার ভেতরের সঙ্গীত, মানে ওই বাঁশিটাই যখন ফেটে গেছে, তখন নতুন করে সুর সাধার চেষ্টা অর্থহীন, ওই সা রি গা মা অর্থহীন। ঠিক। এই উপলব্ধিগুলোই তাকে নিয়ে যাচ্ছে চূড়ান্ত একটা সিদ্ধান্তের দিকে। তিনি বুঝতে পারছেন তার এখনকার অবস্থাটা এমনই যে হাসলে কেউ হাসবে না, বরং কাঁদলে লোকে হাসবে, উপহাস করবে। এটা একজন স্রষ্টার কাছে খুবই মর্মান্তিক উপলব্ধি। তার হাসি, কান্না, তার আবেগ সবই এখন পরিহাসের বস্তু। এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে? সেই জন্যেই কি বলছেন, এই ভাঙাবাসী নিয়ে আর কুক্কুর রাগিনী ভাজার দরকার নেই। হ্যাঁ, কুকুর রাগিনী মানে বোধহয় খুব কর্কশ, বিশ্রী সুর। মানে এই অবস্থায় যা তা লিখে আর লাভ নেই, সেটা হাসির খোরাক হবে শুধু। ঠিক, লেখালেখি চালিয়ে যাওয়াটা তার কাছে এখন ওই বিশ্রী সুর গাওয়ার মতোই অর্থহীন আর লজ্জার মনে হচ্ছে। এটা তার চূড়ান্ত হতাশা, অভিমান। সমাজের থেকে, পাঠকের থেকে, এমনকি নিজের পুরনো সত্তা থেকেও তিনি নিজেকে সম্পূর্ণ আলাদা ভাবছেন। তাই সব প্রকাশের পথ বন্ধ করে দিচ্ছেন, শুধু কান্নাকেই আঁকড়ে ধরছেন। হ্যাঁ, এটাই তার শেষ আশ্রয়, নিজের দুঃখ, নিজের কান্না। তাই বলছেন, এখন কাঁদিব, লিখিব না। জীবনে আসার সময় কেঁদেছিলেন, যাওয়ার সময়ও কেঁদেই যাবেন, আর শেষে ওই স্বাক্ষর। হ্যাঁ, স্বাক্ষরটা খুব গুরুত্বপূর্ণ। অনুগত, স্ববত এবং বিগত শ্রী কমলাকান্ত চক্রবর্তী। ওই বিগত শব্দটা, ওই বিগত শব্দটাই যেন সব বলে দিচ্ছে। তিনি শুধু লেখা থেকে নন, তিনি যেন তার চেনা জগৎ, তার আনন্দ, তার পুরো সত্তা থেকেই নিজেকে বিগত বা অতীত ঘোষণা করছেন। এটা কমলাকান্তের জীবনের সবচেয়ে করুণ স্বীকারোক্তিগুলোর একটা। বঙ্কিমচন্দ্র এখানে শুধু একটা চরিত্রের বিদায় আঁকেননি, এঁকেছেন মানব মনের এক গভীর বিষাদের ছবি। একদম। কমলাকান্তের এই চিঠি শুধু লেখা থেকে বিদায় নয়, এ যেন জীবন থেকে, আনন্দ থেকে এক গভীর বিদায়ের সুর। তার বিষাদ, স্মৃতি আঁকড়ে ধরে থাকার যন্ত্রণা, আর শেষে জীবনের মানে খুঁজে না পাওয়া, এই সব কিছু আমাদের খুব ছুঁয়ে যায়।
বঙ্কিমচন্দ্র এখানে দেখিয়েছেন কিভাবে একজন সংবেদনশীল প্রতিভাবান মানুষ চারপাশের জগতের স্থূলতা আর নিজের ভেতরের পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে না পেরে এক গভীর বিষণ্ণতায় অস্তিত্বের সংকটে তলিয়ে যেতে পারেন। তার তোলা প্রশ্নগুলো কেনই বাঁধন, কেনই স্মৃতি, কেনই অর্থহীনভাবে টিকে থাকা, এগুলো কিন্তু আমাদের সবার মনে কোনো না কোনো সময় উকি দেয়। সত্যিই তাই। কমলাকান্তের এই ভেতরের যুদ্ধ, আনন্দ, বিষাদের দোলাচল, মুক্তি আর মায়ার টানাপোড়েন, এগুলো খুব মানবিক। আর এখানেই আজকের আলোচনা শেষ করতে গিয়ে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন বা ভাবনা রেখে যাই। হ্যাঁ, অবশ্যই। যখন নিজের ভেতরের জগৎটা এমন আমূল বদলে যায়, যখন নিজের পুরনো সত্তাটাকেই আর চেনা যায় না, তখন বাইরের জগতের সঙ্গে যোগাযোগ রাখা, নিজেকে প্রকাশ করা, এমনকি বেঁচে থাকাটাও কতটা কঠিন বা অর্থবহ মনে হতে পারে। কমলাকান্তের এই অনুভূতি কি শুধু তার, নাকি এর মধ্যে একটা চিরকালীন সত্য লুকিয়ে আছে? খুব ভালো প্রশ্ন। এটা নিয়ে ভাবা যেতে পারে।